ভালো থেকো ফুল, বৃষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো মেঘ, মিটি মিটি তারা, ভালো থেকো পাখি, সবুজ পাতারা। ভালো থেকো ঘর, ছোট কুঁড়ে ঘর, ভালো থেকো। ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো। ভালো থেকো পাতা, নিশির শিশির, ভালো থেকো জল, নদী তীর তীর। ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো। ভালো থেকো কাক, ডাহুকের ডাক, ভালো থেকো। ভালো থেকো মাছ, রাখালের বাঁশি, ভালো থেকো লাউ, কুমড়োর হাসি। ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো। ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো। ভালো থেকো রোদ, মাঘের কোকিল, ভালো থেকো বক, আরিয়াল বিল। ভালো থেকো নাও, মধু মাখা গাও, ভালো থেকো। ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি প্রখ্যাত কবি ও সাহিত্যিক হুমায়ুন আজাদের শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হলাম। ফাহমিদা আকান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, দুনিয়া কলেজ, ঢাকা। দুনিয়া কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোড 4 এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারদের যে টপিকটি নিয়ে আলোচনা করব তা বলার আগে একটু বলে নিচ্ছি। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ভালো আবৃত্তি করতে পারি না, কিন্তু শুরুতে আমি একটি আবৃত্তি করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আমরা যদি বলি, আমি যে আবৃত্তিটি করেছি আমি একটু আগে বললাম, প্রখ্যাত কবি ও সাহিত্যিক অধ্যাপক হুমায়ুন আজাদের লেখা শুভেচ্ছা কবিতা। এখন আমি যদি বলি এই কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, অথবা যদি বলি কাজী নজরুল ইসলাম, এটা কি বলা সম্ভব হবে? যদি বলি আমারই লেখা একটি কবিতা, এটাও কি বলা সম্ভব হবে? আচ্ছা, ধরো যদি বললাম, তাহলে কি হতে পারে? হয় আমার জেল হবে, না হলে জরিমানা হবে। তো এই জন্য কিছু নির্দিষ্ট আইন আছে। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, ফার্স্ট পেপার, চ্যাপ্টার 8, লিগ্যাল অ্যাসপেক্টস অফ বিজনেস, ব্যবসার আইনগত দিক। আমাদের আজকের টপিকসগুলো জেনে নেই। কনসেপ্ট অফ লিগ্যাল অ্যাসপেক্টস অফ বিজনেস, অর্থাৎ ব্যবসার আইনগত দিক সম্পর্কে ধারণা। কনসেপ্ট অফ প্যাটেন্ট, প্যাটেন্টের ধারণা। রেজিস্ট্রেশন অফ প্যাটেন্ট, প্যাটেন্ট নিবন্ধন। কনসেপ্ট অফ ট্রেডমার্কস, ট্রেডমার্কের ধারণা। কনসেপ্ট অফ কপিরাইট, কপিরাইট সংক্রান্ত ধারণা। কনসিকুয়েন্স অফ ব্রিচ অফ কপিরাইট, কপিরাইট ভঙ্গের পরিণতি। কনসেপ্ট অফ ইন্স্যুরেন্স, বীমার ধারণা। এনভায়রনমেন্ট ল অ্যান্ড বিজনেস, পরিবেশ আইন ও ব্যবসা। কনসেপ্ট অফ আইএসও এবং কনসেপ্ট অফ বিএসটিআই।
এই টপিকগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কনসেপ্ট অফ লিগ্যাল অ্যাসপেক্টস অফ বিজনেস, ব্যবসার আইনগত দিক। ব্যবসার আইনগত দিক বলতে কি বুঝি আমরা একটু জেনে নেই। যে বৈধতার সাথে ব্যবসায় কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট আইনসমূহ মিলিয়ে একটা দেশে ব্যবসার যে আইনগত অবস্থা পরিস্ফুট বা দৃশ্যমান হয় তাকেই ব্যবসার আইনগত দিক বলা হয়। অর্থাৎ যে ব্যবসার কার্যক্রম পরিচালনা করা হবে সেক্ষেত্রে কিছু আইন আমাদেরকে লক্ষ্য করতে হবে এবং আইনগত ব্যবস্থাকে সম্মান জানিয়ে আমাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে হবে। বিভিন্ন ধরনের আইন আছে, প্যাটেন্ট আইন, কপিরাইট আইন, ট্রেডমার্ক আইন। এই আইনগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। প্যাটেন্ট, শুরুতেই প্যাটেন্ট প্রোটেকশন ল সম্পর্কে জেনে নেই। কনসেপ্ট অফ প্যাটেন্ট, প্যাটেন্টের ধারণা। প্যাটেন্ট হলো নতুন আবিষ্কৃত ও নিবন্ধিত পণ্য বা বস্তুর উপর আবিষ্কারকের এমন একচ্ছত্র অধিকার যার বলে তিনি এটি তৈরি, উন্নয়ন, ব্যবহার ও বিক্রয়ের একক অধিকার ভোগ করেন। প্যাটেন্ট ও ডিজাইন আইন শুরু হয় 1911 সালে। বাংলাদেশের প্যাটেন্ট সনদের সময়কাল হচ্ছে 16 বছর। এই বিষয়গুলো আমাদের জানতে হবে কারণ আমাদের এমসিকিউর জন্য সালগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্যাটেন্ট বলতে আমরা তাহলে বুঝতে পারছি যে নতুন আবিষ্কৃত ও নিবন্ধিত পণ্য বা বস্তুর উপর আবিষ্কারকের একচ্ছত্র অধিকার, অর্থাৎ যাকে ধরা যাবে, ছোঁয়া যাবে, স্পর্শ করা যাবে এবং সেটা যে নিজেরই সেটাও প্রতিষ্ঠিত করা যাবে। এবং এই আইনটি শুরু হয় 1911 সালে এবং বাংলাদেশ প্যাটেন্ট সনদের সময়কাল হচ্ছে 16 বছর। কোনো আবিষ্কারকে প্যাটেন্ট সনদ পাওয়ার উপযোগী হতে হলে তাতে নিম্নের 4টি উপাদান থাকা আবশ্যক। উপাদানগুলো হলো আবিষ্কারটি অবশ্যই নতুন হতে হবে, অর্থাৎ এটি পূর্বে আবিষ্কৃত কোনো বিষয়ের অংশ হতে পারবে না। দ্বিতীয়ত, এরূপ নতুন উদ্ভাবিত বিষয়টি অবশ্যই আবিষ্কারযোগ্য ও অকল্পনীয় সৃজনশীল ধারণার ফল হতে হবে এবং ধারণাগতভাবে তা একক ও অনন্য হবে। তৃতীয়ত, আবিষ্কারের অবশ্যই শিল্প উপযোগিতা থাকতে হবে, অর্থাৎ একে উৎপাদনের কাজে ব্যবহার এবং বাণিজ্যিক উদ্দেশ্যে কাজে লাগানো যাবে। এটা দেশের প্রচলিত ও কোনো আইন দ্বারা নিষিদ্ধ বা এর ব্যবহার আইন দ্বারা নিষিদ্ধ এমন কোনো ধরনের আবিষ্কারের সাথে সম্পর্কযুক্ত হতে পারবে না। অর্থাৎ এই 4টি বিষয় প্যাটেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। রেজিস্ট্রেশন অফ প্যাটেন্ট, অর্থাৎ প্যাটেন্ট নিবন্ধন সম্পর্কে আমরা এবার জানব। বাংলাদেশে বহাল 1911 সালের প্যাটেন্ট ও ডিজাইন আইন অনুযায়ী প্যাটেন্ট নিবন্ধনের বিভিন্ন পদক্ষেপগুলো হলো, প্রথমেই আমাদের একটি আবেদনপত্র পেশ করতে হবে, আবিষ্কারের প্রকৃতি সম্পর্কে বর্ণনা করতে হবে, আবেদনপত্র ও আবিষ্কার সম্পর্কে পরীক্ষা করা হবে, আবেদনপত্র গ্রহণ করা হবে। এরপর যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিবন্ধনপত্র প্রদান করা হবে। তো এই 5টি বিষয় আমাদেরকে 5টি বিষয়ের অন্তর্ভুক্ত হলেই আমরা প্যাটেন্ট নিবন্ধিত হতে পারব। ট্রেডমার্ক, আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। ট্রেডমার্ক, রেড সিগন্যাল। কনসেপ্ট অফ ট্রেডমার্ক, ট্রেডমার্কের ধারণা। একটি প্রতিষ্ঠানের পণ্যকে অন্য কোনো প্রতিষ্ঠানের পণ্য থেকে আলাদা করার জন্য যে বিশেষ চিহ্ন, প্রতীক, শব্দ বা লোগো ব্যবহার করা হয় তাকে ট্রেডমার্ক বলে। যেমন বাটা, লাক্স, এগুলো দেখলেই, এগুলো নাম শুনলে আমরা বুঝতে পারি। মোবাইল ফোন অপারেটর বাংলা লিংকের ট্রেডমার্কে কয়েকটি রঙের সমন্বয় করেছে। তো আমরা অনেক সময় 3টি পাতা দেখলে বুঝতে পারি সেটা গ্রামীণ ফোন, ডোরা কাটা দাগ দেখলে বুঝতে পারি যেটা বাংলা লিংকের চিহ্ন। ট্রেডমার্ক একটি স্বতন্ত্রমূলক বৈশিষ্ট্য যা সকলের নিকট ব্যবসা বা পণ্যকে সহজে
পরিচিত করে তোলে। এই চিহ্নের মাধ্যমে আমরা বুঝতে পারি। বাংলাদেশে ট্রেডমার্ক আইন প্রচলিত হয় 2009 সালে। ট্রেডমার্ক নিবন্ধনের সময়সীমা 7 বছর। তোমাদের এগুলো এমসিকিউতে আসে। তাহলে ট্রেডমার্ক শুরু হয় 2009 এবং প্যাটেন্ট জানলাম 2000। প্যাটেন্ট কত সালে জেনেছি? 1911 সালে। আচ্ছা, ট্রেডমার্ক নিবন্ধনের সময়সীমা 7 বছর। এরপর থেকে যথানিয়মে ফি দিয়ে 10 বছর পর্যন্ত নবায়ন করা যায়। কপিরাইট। কনসেপ্ট অফ কপিরাইট। লেখক বা শিল্প কর্তৃক তার সৃষ্টিকর্মের উপর একটা নির্দিষ্ট সময়ে জন্য স্থায়ী আইনগত অধিকারকে কপিরাইট বলে। যে কোনো বুদ্ধিবৃত্তিক সৃষ্টিকর্মের ক্ষেত্রেই এর প্রয়োগ হতে পারে। আমি শুরুতেই কপিরাইট দিয়ে শুরু করেছিলাম যে লেখক বা সৃষ্টিকর্মের তার সৃষ্টির উপর নিজস্ব যে সত্ত্বাধিকার, নিজস্ব যে অধিকার, সেই আইনটাই হচ্ছে কপিরাইট আইন। যেমন বই, গল্প, প্রবন্ধ, চলচ্চিত্র, নৃত্য, সঙ্গীত, কৌশল, অডিও রেকর্ডিং, চিত্রলেখ বিষয়ক নকশা, সফটওয়্যার ইত্যাদি। বাংলাদেশে 2000 সালে কপিরাইট আইন, 2005 সালের সংশোধনী মোতাবেক ও কপিরাইট বিধিমালা 2006 অনুযায়ী কার্যক্রম পরিচালিত হয়। কপিরাইট আইনে প্রকাশিত সাহিত্য প্রণেতার মৃত্যুর 60 বছর পর্যন্ত বিদ্যমান থাকে। প্রকাশিত কর্মের সংস্করণের প্রকাশকের ক্ষেত্রে এ মেয়াদ প্রথম প্রকাশের পর 25 বছর পর্যন্ত বিদ্যমান থাকে। কনসিকুয়েন্স অফ ব্রিচ অফ কপিরাইট। কপিরাইট ভঙ্গের পরিণতি। দেওয়ানি প্রতিকার। বিবাদী যদি প্রমাণ করতে পারেন যে তিনি অবগত ছিলেন না, এক্ষেত্রে কপিরাইট আইন ভঙ্গ করলে আদালত নমনীয় কোনো প্রতিকার দিতে পারেন, শুধুমাত্র জরিমানা হতে পারে। ফৌজদারি প্রতিকার। ফৌজদারি প্রতিকারে যে ব্যক্তি চলচ্চিত্র ব্যতিরেকে কোনো কর্মের কপিরাইট ভঙ্গ করেন বা সহায়তা করেন, সেক্ষেত্রে প্রথম লঙ্ঘনের ক্ষেত্রে 6 মাসের কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা হবে। দ্বিতীয় বা পরবর্তী অপরাধের জন্য 3 বছর ও 6 মাসের কারাদণ্ড এবং 3 লক্ষ ও কমপক্ষে 1 লক্ষ টাকা জরিমানা হবে। এবার আমরা আলোচনা করব ইন্স্যুরেন্স নিয়ে, অর্থাৎ বীমা নিয়ে। বীমা বলতে আমরা বুঝি ক্ষতিপূরণের চুক্তি। তো ইন্স্যুরেন্স আমাদেরকে কি কি সুযোগ সুবিধা দেয় বা কি কি বিষয় থেকে আমাদেরকে ঝুঁকিমুক্ত করে জেনে নেই। যে সিকিউরিটি, কভারেজ, হেলথ, প্রোটেকশন, কনফিডেন্স, সেফটি সব কিছু মিলেই হচ্ছে ইন্স্যুরেন্স। কনসেপ্ট অফ ইন্স্যুরেন্স। বীমার ধারণা। বীমা এমন একটি চুক্তি যার মাধ্যমে নির্দিষ্ট প্রিমিয়াম এর প্রতিদান হিসেবে বীমাকারী গ্রহীতার ক্ষতি আর্থিকভাবে বহন করে। একটু আগে বললাম যে বীমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। সমাজে 2 ধরনের বীমা প্রতিষ্ঠান আছে। 1. জীবন বীমা। মানুষের মৃত্যুজনিত ও জীবন সম্পর্কীয় ঝুঁকি যে বীমা ব্যবস্থায় বীমা করা হয় তাকে জীবন বীমা বলে। এটি নিশ্চয়তার চুক্তি, অর্থাৎ বীমাকৃত ব্যক্তির মৃত্যু হলে কত টাকা ক্ষতি হবে যেহেতু তা নিরূপণ করা যায় না, তাই বীমা কোম্পানি চুক্তি মোতাবেক নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। যেমন স্বাস্থ্য বীমা, হাসপাতাল বীমা, বৃত্তি বীমা, পেশাগত রোগ বীমা, ঝুঁকিগত দুর্ঘটনা বীমা এরূপ বীমার আওতাভুক্ত। দ্বিতীয়ত, সাধারণ বা সম্পত্তি বীমা। সম্পত্তির ঝুঁকি যে বীমা ব্যবস্থায় বীমা করা হয় তাকে সম্পত্তি বীমা বলে। সম্পত্তি বীমাকে সাধারণ বীমাও বলা হয়ে থাকে। এটি ক্ষতিপূরণের চুক্তি। সম্পত্তির আংশিক বা সামগ্রিক যে কোনো ধরনের ক্ষতি হলে বীমা কোম্পানি তা পরিশোধ করে থাকে।
নৌপথে চলাচলকৃত জাহাজ, জাহাজে বাহিত পণ্য ও মাশুলের জন্য নৌবিমা, গুদামের মালামাল, কারখানা ইত্যাদির অগ্নিজনিত ক্ষতির জন্য অগ্নিবীমা, সড়কপথে চলাচলকৃত বিভিন্ন যানের জন্য যানবাহন বীমা ইত্যাদি হচ্ছে সাধারণ বীমার বিষয়বস্তু। এখন আমরা যা দেখতে পাচ্ছি, দেখলেই মনে হচ্ছে যে একটি সবুজের সমারোহ, যেখানে পবিত্রতার একটা নিশ্চুপ ছোঁয়া। আমরা বোধহয় বুঝতে পারছি এখন কী নিয়ে কথা বলবো। যেহেতু প্রকৃতি দেখা যাচ্ছে, সবুজের সমারোহ দেখা যাচ্ছে, অবশ্যই আমরা পরিবেশ নিয়ে কথা বলবো, অর্থাৎ পরিবেশ আইন ও ব্যবসা, এনভায়রনমেন্ট ল অ্যান্ড বিজনেস। পরিবেশ সংরক্ষণ, পরিবেশের উন্নয়ন, পরিবেশের দূষণ রোধ ও নিয়ন্ত্রণের জন্য দেশে যে আইন প্রচলিত আছে তাই হচ্ছে পরিবেশ আইন। পরিবেশ সুরক্ষার জন্য বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন 1995 ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা 1997 বহাল রয়েছে। এছাড়া শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 ও ইট পোড়ানো নিয়ন্ত্রণ বিধিমালা 2004 বাংলাদেশে প্রচলিত। বন ও গাছগাছালি কমে যাওয়ায় পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ইটের ভাটা থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষণ করে, পরিবেশে ক্ষতি করছে। পোড়া ইটের টুকরো মাটির সাথে মিশে মাটি দূষিত হচ্ছে। মুনাফা অর্জনের জন্য একজন ব্যবসায়ী বুঝে না বুঝে পরিবেশে মারাত্মক ক্ষতি করছে। রাস্তায় পরিবহনের গাড়ি চলছে, এতে শব্দ দূষণ, বায়ু দূষণ, এছাড়া শিল্প বর্জ্যের কারণে পানি দূষণও হচ্ছে। প্রাকৃতিক বিভিন্ন উপাদানের সাথে জীবনের স্বাভাবিক ভারসাম্য কোনো কারণে ব্যাহত হলে তাকেই পরিবেশ দূষণ বলা হয়। যেমন শব্দ দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ। কনসেপ্ট অফ আইএসও। একটি প্রতিষ্ঠান কতটা মানসম্মত পণ্য ও সেবা সরবরাহ করে এবং তাদের ব্যবস্থাপনার মান কেমন এ বিষয়ে সনদ প্রদানকারী একটি আন্তর্জাতিক মান প্রতিষ্ঠানই হলো আইএসও, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, যার পরবর্তী নাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। আইএসও তোমাদের অনেক সময় ইলেবারেশনটা আসে যে আইএসও দিয়ে কী হয়। আইএসও, আই ফর ইন্টারন্যাশনাল, এস ফর স্ট্যান্ডার্ড ও ফর অর্গানাইজেশন। আইএসও সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা শহরে 1947 সালে প্রতিষ্ঠিত হয়। তোমাদের সালগুলো খুব গুরুত্বপূর্ণ, আমি আগেই বলেছি, এমসিকিউতে এই সালগুলো আসে তোমাদের। আইএসও দুই ধরনের, যথা এক আইএসও 9000, দুই আইএসও 14000। এক আইএসও 9000, এটি প্রকৃতপক্ষে 5টি সনদ দ্বারা গঠিত। এগুলো হলো আইএসও 9000, আইএসও 9001, আইএসও 9002, আইএসও 9003, আইএসও 9004। আইএসও 9000 সম্পর্কে আমরা একটু জেনে নেই। 1987 সালে আইএসও 9000 গঠিত হয়। এটি এক সেট মানদণ্ড যার ভিত্তিতে প্রতিষ্ঠান পণ্য ও সেবার আন্তর্জাতিক মান নিশ্চিত করে। আইএসও 9001 ইহা এমন একটি মানদণ্ড যা মান সংক্রান্ত 20টি দিকের উপর দৃষ্টিপাত করে। এর মধ্যে অন্যতম হল ডিজাইন, উৎপাদন, স্থাপন ও সেবা মান। আইএসও 9002 যাবতীয় ডিজাইন সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করে থাকে হচ্ছে আইএসও 9002। আইএসও 9003 পরিধির দিক দিয়ে সীমিত এবং এটি শুধু উৎপাদন প্রক্রিয়ার উপর মনোযোগ দেয়। আইএসও 9004 অন্যান্য মানদণ্ড ব্যাখ্যা করার ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়ে থাকে। আইএসও 14000 একটি পরিবেশ ব্যবস্থাপনা সিস্টেম। এটি 1996 সালে গঠিত হয়। এই সনদপত্রের মানদণ্ড 4টি প্রধান দিক চিহ্নিত করে। একটা হচ্ছে এনভায়রনমেন্টাল,
ম্যানেজমেন্ট সিস্টেম, environment performance evaluation, environment labeling, life cycle assessment. এরপর আমরা চলে যাব BSTI। কনসেপ্ট অফ BSTI, বাংলাদেশের পণ্যের মান নির্ধারণ, পণ্যমান পরীক্ষা ও মান নিশ্চিত করার জন্য যে সরকারি প্রতিষ্ঠান কর্মরত রয়েছে তাকে BSTI, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বলে। তোমাদের অনেক সময় BSTI ইলাবোরেশনটা আসে, যে B ফর বাংলাদেশ, S ফর স্ট্যান্ডার্ডস অ্যান্ড T ফর টেস্টিং, I ফর ইনস্টিটিউশন। 1985 সালে সরকার এক অর্ডিন্যান্স বলে বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন ও সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরিজ নামক দুটি প্রতিষ্ঠানকে একত্রিত করে BSTI প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। এখন আমি একটি টাস্ক দিব তোমাদের এই আলোচনার প্রেক্ষিতে, যে তোমরা কি বুঝলে। একটা হোম টাস্ক থাকবে, আমি একটি উদ্দীপক পড়ছি এবং তোমাদের কিছু হিন্টস আমি দিয়ে দিচ্ছি। মিস রোদসী খানের উপন্যাস বাংলাদেশের তরুণ প্রজন্মের মাঝে দারুণ সাড়া জাগিয়েছে। তার নতুন উপন্যাস বাজারে আসলে তরুণ পাঠকরা হুমড়ি খেয়ে পড়ে। অসাধু ব্যবসায়ীদের থেকে রক্ষায় বই বেরোনোর আগেই তিনি আইনগত ব্যবস্থা নেন। তার পাবলিশার্স ব্রাইট বুকস উদীয়মান ভালো লেখকদের উপন্যাস, গল্প সমগ্র ইত্যাদি প্রকাশের মাধ্যমে ইতিমধ্যে যথেষ্ট সুনাম কুড়িয়েছে। তাদের উদীয়মান সূর্য সম্বলিত লোগো এখন বই বিক্রেতা ও তরুণদের মাঝে পরিচিত। এখন তোমাদের প্রশ্ন থাকবে, প্যাটেন্ট কি? এই সম্পর্কে আমরা জেনেছি। ব্যবসার আইনগত দিক সম্পর্কে জানা প্রয়োজন কেন? উদ্দীপকে মিস রোদসী খানের আইনগত সুরক্ষার নাম কি, ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে উদীয়মান সূর্য সম্বলিত লোগোর উপযোগিতা মূল্যায়ন করো। তোমাদের এই 4টি প্রশ্ন হোম টাস্ক থাকবে। এর মধ্যে সবগুলো টপিক নিয়ে আমরা আলোচনা করেছি। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। প্যাটার্ন কি এই সম্পর্কে আমরা আলোচনা করেছি, আইনগত দিক সম্পর্কে আলোচনা করেছি। রোদসী খানের আইনগত সুরক্ষার নাম কি, এখানে কিন্তু কিছু হিন্টস দেওয়া আছে, যে পাঠকরা হুমড়ি খেয়ে পড়ছে, উপন্যাসের কথা বলা হয়েছে। আচ্ছা, এরপরে উদ্দীপকের আলোকে উদীয়মান সূর্য সম্বলিত লঘুর কথা বলা হয়েছে। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো। তোমাদের সৃজনশীল বিষয় নিয়ে, সৃজনশীলতা নিয়ে অনেক আলোচনা হয়েছে তোমাদের ক্লাসে। তো সেই আলোচনার সূত্র ধরেই তোমাদের হোম টাস্ক থাকবে। এগুলো অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং পাশাপাশি প্র্যাকটিস করে আমাকে অ্যান্সারগুলো অবশ্যই পাঠাবে। তো এই পর্যন্ত থাকবে তোমাদের আজকে আলোচনা। আলোচনার শেষে এইটুকু বলতে চাই, তোমাদের যতটুকু আলোচনা হলো এগুলো তো অবশ্যই তোমরা জানবে, পড়বে, বাসায় প্র্যাকটিস করবে, অধ্যয়ন করবে, তাহলে হয়তো তোমাদের ভালো রেজাল্ট করার জন্য অনেক সুবিধা হবে। তো যতটুকু আলোচনা হচ্ছে এর মধ্যে থেকেই তোমাদের জন্য একটা ইনফরমেশন দেওয়ার আছে আমার, সেটা হচ্ছে তোমাদের সামনে সেমিস্টার পরীক্ষা হবে। সেমিস্টার পরীক্ষার জন্য 3টে অধ্যায় তোমাদের জন্য ধার্য করা হয়েছে, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ফার্স্ট পেপার, এবং সেকেন্ড পেপারও পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়। তো তোমরা কলেজ থেকে প্রশ্ন কালেক্ট করে পরীক্ষাগুলো দিবে। তো এই পর্যন্ত থাকলো তোমাদের সাথে আমার আলোচনা। পরবর্তীতে আরও অন্য টপিক নিয়ে আমরা আলোচনায় আসব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।